5 বার কল দেওয়ার পর 6 বারের সময় গিয়ে উনি ফোন রিসিভ করলেন। রিসিভ হওয়ার সাথে সাথে ফুপিয়ে উঠলাম আমি। উনি আমায় তড়িঘড়ি করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইনশিয়া? কাঁদছ কেন? তোমরা সবাই ঠিক আছো তো? উনার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফুপিয়েই চলেছি আমি। গলা দিয়ে কোনো শব্দই বের করতে পারছি না। উনি অসহায় কণ্ঠে বললেন, এই মাঝরাতে ফোন করে কোনো করেছ? টেনশন হচ্ছে তো? এমনিতেই দূরে আছি তোমাদের ছাড়া। কিছু তো একটা বলো। কান্না থামিয়ে উনাকে জিজ্ঞেস করলাম, এতক্ষণ ফোন কেন বন্ধ ছিল আরজার আব্বু? জানেন কত টেনশন হচ্ছিল। এইখানে বৃষ্টি হচ্ছে ইনশিয়া, তাই নেটওয়ার্কের বেহাল দশা। আপনি ঠিক আছেন তো? আরজার আব্বু, আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। যেন কিছু একটা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আজ কয়দিন যাবৎ মানসিকভাবে শান্তিও পাচ্ছি না। আমার চারপাশটা কেমন বিষাক্ত মনে হয়। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমার এমন কেন লাগে আরজার আব্বু? সত্যি করে বলবেন আপনার কিছু হয়নি তো? আমার কথায় উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমার কিছু হয়নি ইনশিয়া। তবে আমার একটা অনুরোধ তোমার কাছে, ও বাড়িতে একটা ফোন দিও। অনেক তো হলো। এবার সম্পর্কটা আগের মতো করে নাও। মনে করো উনি ভুল করে ফেলেছেন। তবে উনারা কেউ ভালো নেই ইনশিয়া। তুমি বলেছিলে, যেগুলো থেকে তুমি দূরে থাকতে চাও সেগুলো বারবার তোমার চোখের সামনে আসে। সেজন্য তোমাকে কিছু বলা হয়নি। আরজার আব্বু, ও বাড়ির সময় ভালো আছে তো? আজকাল ইরফানটাও হাহু করে কল কেটে দেয়। আপনি মিথ্যে বলবেন না, ও বাড়ির কিছু নিশ্চয়ই হয়েছে তাই না? মানুষ কি আর সবসময় একরকম থাকে? তার শারীরিক মানসিক সব রকমের পরিবর্তন আসে। তুমি বেশি টেনশন নিও না। সকালে তোমার বাবার নাম্বারে একটা কল দিও। আর আমি কক্সবাজার থেকে এসে তোমাকে ও বাড়িতে নিয়ে যাব। এখন ঘুমাও মাথায় কোনো চাপ না দিয়ে। মোবাইল কান থেকে নামিয়ে মূর্তির ন্যায় বসে আছি। অশান্তির মাত্রাটা যেন কয়েকগুণ বেড়ে গেল। ও বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাবা সুস্থ আছে তো? আমি যে ওদের সাথে দেখা করি না, কথা বলি না, কাজটা ঠিক করলাম না ভুল করলাম? সকালে অন্যমনস্ক হয়ে কেটলি থেকে চায়ের কাপে চা ঢালতে গিয়ে আঙুলে চা ফেলে দিলাম। ওমাগো চিৎকার দিতেই মা দৌড়ে আসলেন। তারপর ফ্রিজ থেকে বরফ বের করে ব্যস্তভঙ্গিতে আমার হাতে বরফের টুকরো ঘষতে লাগলেন। এভাবে অমনোযোগী হয়ে কাজ করলে হয়? দেখলি তো হাতে কেমন গরম চা পড়ল। মায়ের কথা শুনে বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে দিলাম। মা বরফের টুকরোটা ফেলে তৎক্ষণাৎ আমাকে উনার সাথে মিশিয়ে নিলেন। তটস্থ গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইনশিয়া? হাতে কি বেশি জ্বালা করছে? হেঁচকি দিতে দিতে বললাম, মা আমার বাবার কথা খুব মনে পড়ছে। ও বাড়ির সবার কথা। আমার মন বলছে কেউ ভালো নেই, মা কেউ ভালো নেই। আমি এতটা পাষাণ কি করে হলাম মা? ওরা যেমন অন্যায় করেছে আমিও তো তাহলে ওদের মতোই হয়ে গেলাম। মা সযত্নে আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, এখন কি আর আগের যুগ আছে? তুই ফোন কর ও বাড়িতে। তুই তোর বাবার সাথে কথা বলে নিজের অশান্ত মনটাকে শান্ত কর। আতঙ্কিত হয়ে বললাম, আমার ভীষণ ভয় করছে মা ফোন দিতে। যদি খারাপ কিছু শুনি? মেয়েরা সর্বপ্রথম বোধহয় বাবার মোবাইল নাম্বারটাই মুখস্থ করে। আমিও তেমন। নাম্বার মুখস্থ করার যাত্রা হয় বাবার নাম্বারটা দিয়ে। কাপা কাপা হাতে মোবাইলের কিবোর্ডে বাবার নাম্বারটা টাইপ করলাম। নাম্বারে ডায়াল করতেই বুকটা ধকধক করতে লাগল। অসাড় হয়ে আসতে লাগলো হাত পা। কতদিন পরে বাবার গলা শুনব। বারান্দায় রকিং চেয়ারে বসে আছেন ইকবাল সাহেব।
দৃষ্টি সামনের বকুল গাছটায় নিবন্ধ। ইরফানের কাঁধে সকল দায়িত্ব দেওয়ার পরে আজকাল উনার সময় কাটে বারান্দার এই রকিং চেয়ারটায় বসে, আর একমনে বকুল গাছটার দিকে তাকিয়ে। এই গাছটা ইনশিয়া খুব শখ করে রোপণ করেছিল। বকুল ফুল তার ভীষণ পছন্দ বলে। বসার ঘর থেকে আনা পত্রিকাটি অবহেলায় একপাশে পড়ে আছে। কাপের চাটাও বোধহয় ঠান্ডা হয়ে গিয়েছে। আকস্মিক রিংটোনের শব্দে ওনার মনোযোগ ক্ষুণ্ণ হয়। বাম হাত দিয়ে বহু কষ্টে মোবাইলটা কাছে নিয়ে আসে। মোবাইল স্ক্রিনে জ্বলজ্বল করা নামটা দেখে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আজ প্রায় 2 থেকে 2.5 বছর পরে এই নাম্বার থেকে কল এলো উনার মোবাইলে। বড় মামনি নামটা দেখে চোখের কোণে যেমন পানি চিক চিক করছে তেমনি ঠোঁটের কোণেও মুচকি হাসি বিদ্যমান। উনার বিশ্বাস ছিল এই নাম্বার থেকে একদিন না একদিন কল আসবে। এত কিছু ভাবনার মাঝেই রিংটোন বন্ধ হয়ে গেল। কম্পিত হাতে নাম্বার ডায়াল করতেই পুনরায় নাম্বারটা থেকে আবার কল এলো। কল রিসিভ করার পরে কারো মুখে কোনো কথা নেই। ফুপানোর শব্দ পেয়ে ইকবাল সাহেবের বুকটা ছাদ করে উঠল। মেয়েটা সুস্থ আছে তো? ওর কিছু হয়নি তো? হাজারো চিন্তা আর জোরতাকে দূরে ঠেলে ইকবাল সাহেব বললেন, তোর এই পাপী বাবার সাথে কথা বলবি না? বাবা বলে ডাকবি না? বাবার এমন কথায় কান্নার মাত্রাটা আমার বেড়ে গেল। বাবা কণ্ঠস্বর আজ কত বছর পর শুনছি। পরপর কয়েকটা শ্বাস ফেলে স্থির করার চেষ্টা করলাম। কেমন আছো বাবা তোমরা? তোমার অবুঝ মেয়ে না হয় রাগ করে, অভিমান করে, কত কিছু বলেছে। তাই বলে তুমি তোমার অবুঝ মেয়েটার রাগ ভাঙাবে না? নাকি ভুলে গেছো তোমার আরও একটা মেয়ে যে আছে? হেসে উঠলেন বাবা। এখনো সেই আগের মতো অভিমান আছে? যে মেয়ে সর্বপ্রথম বাবা বলে ডেকে এই অতৃপ্ত মনটাকে তৃপ্ত করেছে, বাবা কি করে সেই মেয়েকে ভুলে যাবে? আমি জানতাম আমার অবুঝ মেয়েটা ঠিকই এই অপরাধী বাবাকে ক্ষমা করে দিবে, আবার বাবা বলে ডাকবে। তাই এতদিন ধৈর্য ধরেছিলাম। সবুরে যে মেওয়া ফলে। আমরা কেউ ভালো নেই মা। তুই চলে যাওয়ার পরে আমাদের প্রাণবন্ত বাড়িটা প্রাণহীন হয়ে গিয়েছে। শেষ কবে সবাই হেসেছিলাম মনে নেই? একবার এই বাড়িটাতে এসে প্রাণ ফিরিয়ে দিবি মা? অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আয় না একবার এই বাড়িতে। তোর বকুল গাছটা কত বড় হয়ে গিয়েছে। তোর অপরাধী বাবা যে রোজ এই গাছটার দিকে তাকিয়ে তার বড় মেয়ে দেখার তৃপ্তি মিটায়। শেষোক্ত কথাগুলো বলার সময় বাবার কণ্ঠ কাঁপছিল। আমি জানি আমার বাবা কাঁদছিল। আজ কেন জানি না নিজেকে অপরাধী মনে হচ্ছে। মায়ের কাঁধে মাথা রেখে অশ্রু বিসর্জন দিচ্ছি। আমার কান্না দেখে আরজা মন খারাপ করে দাঁড়ানো অবস্থায় আমার কোলে মাথা এলিয়ে দিল। একবার আমার দিকে তাকাচ্ছে তো আরেকবার ঠোঁট দুইটা উল্টে কান্না করে দিবে দিবে ভাব। মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর কান্না দেখে কিন্তু আরজা এখন গলা ফাটিয়ে চিৎকার করবে। নিজেকে শান্ত কর আর কান্না থামা। যা হওয়ার তো হয়েই গিয়েছে। এখন কান্না করলে কি ফিরে আসবে? আপনার ছেলে কখন আসবে মা? আর আমি কখন ও বাড়িতে যাব? ও বাড়িতে গেলে কি সোলাইমানের কাজ লাগবে? আমরা যেতে পারি না? আপনার ছেলে যে উনাকে ছাড়া যেতে নিষেধ করল। কেন? জানি না মা। মায়ের কাঁধ থেকে মাথা তুলে আরজার বাবার নাম্বারে ফোন দিলাম। দুবার রিং হওয়ার পরে উনি কল রিসিভ করলেন। ঘুম ঘুম কণ্ঠে বললেন, কি হয়েছে আরজার আম্মু? আপনি ঢাকা থেকে কখন ব্যাক করবেন? বিকেলের দিকে একটা মিটিং আছে। মিটিং শেষ হলে তারপর হোটেল থেকে চেক আউট করে রাতের দিকে রওনা দিব। ভোর নাগাদ ঢাকাতে পৌঁছাতে পারবো আশা করি। বাবার কাছে কল দিয়েছিলাম। উনি চটপট করে জিজ্ঞেস করলেন, আসলেই দিয়েছ তো?
ধীর কণ্ঠে বললাম। হুম। কি বললেন বাবা? নীরবে চোখের পানি ফেলে বললাম, আমি ও বাড়িতে যাব আরজার আব্বু। আপনি তাড়াতাড়ি ঢাকায় আসেন। মন খারাপের মাঝেই সারাদিন পার হল। আজ আরজাও মন খারাপ দেখে কম জ্বালিয়েছে। রাতে ঘুমানোর আগে আরজার বাবাকে মেসেজ করলাম, ভোরে বাসায় আসলে কলিং বেল চাপবেন না। সন্ধ্যার দিকে মায়ের কোমরের ব্যথাটা শুরু হয়েছে। ঔষধ খেয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙলে আর ঘুমোবে না। দরজার কাছে এসে মিসকল দিয়েন তাহলেই হবে। আর মায়ের জন্য টেনশন করতে হবে না। মোবাইলের রিংটোনে আমার ঘুম হালকা হয়ে এলো। বিছানা ছেড়ে সদর দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে দিতেই উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। উনার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে বললাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আপনি রুমে যান, আমি শরবত নিয়ে আসছি। কিন্তু খবরদার মেয়েকে খোঁচা দিয়ে জাগাবেন না। ও জেগে গেলে আর আপনি ঘুমোতে পারবেন না। ভেতরে এসে আরজার বাবা দরজা আটকে দিল। দুহাতে জড়িয়ে নিলেন আমাকে। মাথায় ঠোঁট ছুঁয়ে বললেন, এখন শরবত লাগবে না। আগে এই মানবীকে ছোঁয়ার তৃষ্ণা মিটিয়ে নেই, তাহলেই হবে। তারপর ফ্রেশ হয়ে ঘুমাবো। বিকেলবেলা সবাই রওনা দিলাম ও বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর রাস্তা যত পার হচ্ছি ক্রমশ আমার বুক ধকধক করছে। বাড়ির সামনে গাড়ি থামতেই আমি চমকে গেলাম। বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো। সামনে কদম দেওয়ার শক্তি হারিয়ে ফেললাম আমি। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। পড়ে যেতে নিলেই আরজার বাবা এসে আমাকে ধরল। মা আমার কোল থেকে আরজাকে নিল। আরজার বাবা আমার বাহুতে শক্ত করে ধরে বলল, একটুতে এভাবে ভেঙে পড়লে চলে? তুমি এমন করলে তোমার ভাই বোনকে কে সামলাবে? তোমার বাবা মায়ের পড়ে যে তুমি তাদের ঢালস্বরূপ। উনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গেলাম সেখানে। মা স্ট্রেচারে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বাবার দিকে তাকাতে বুকটা মোচড় দিয়ে উঠল। আমার কি বাবা কি হয়ে গিয়েছে? হাড্ডিসার শরীর, চোখের কোণে পানি চিক চিক করছে। চোখ দুইটা গর্তে চলে গেছে। সব সময় পরিপাটি হয়ে থাকা বাবা আমার যে অগোছালো হয়ে গেল। বাবা আমার দিকে এগিয়ে আসতেই কেউ দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরল। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নিলেই আরজার বাবা পিছন থেকে ধরে রাখে। বুঝতে পারলাম আর কেউ না, আমাকে ইকরা জড়িয়ে ধরেছে। আপুরে আমার মা আজ 1 বছর যাবৎ কষ্ট ভোগ করছে। এত কষ্ট ওনার কপালে ছিল? আমি মেয়ে হয়ে নিজের মাকে তিলে তিলে শেষ হতে দেখছি। মানুষটা ঠিকমতো কথা বলে না, ঠিকমতো খায় না। শ্বাসকষ্ট শুরু হলে কেমন যেন করে। মনে হতো এই বুঝি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। প্রতিটা সময় মা মৃত্যুসম যন্ত্রণা ভোগ করে। মায়ের যন্ত্রণাগুলো দেখলে মনে হয় সবকিছু ছেড়ে ছড়ে কোথাও পালিয়ে যাই। আমার থেকে ছাড়িয়ে নিলাম ইকরাকে। ইকরার চেহারার দিকে তাকাতেই আমি বাকশক্তি হারিয়ে ফেললাম। মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেছে। চেহারার লাবণ্যতা আর আগের মতো নেই। চেহারায় অসংখ্য ব্রণ আর চোখের নিচের কালো দাগ নিদ্রাহীনতার সাক্ষী। যে মেয়ে মুখে একটা ব্রণ হলে সারা বাড়ি মাথায় তুলত, তার পুরো শরীর আজ যত্নহীন। ইকরার ক্রন্দনরত মুখশ্রী ক্ষণে ক্ষণে আমার বুকে ঝড় তুলছে। ইকরাকে কি সান্ত্বনা দিব? আমি নিজেই তো আজ অশান্ত হয়ে গিয়েছি। অ্যাম্বুলেন্সের সাইরেন কর্ণপাত হতেই আমি চট করে অ্যাম্বুলেন্সে উঠে পড়লাম। সাথে কে আসলো না আসলো সেদিকে আমার খেয়াল নেই। আমি শুধু শুয়ে থাকা মানুষটাকে দেখছি। অক্সিজেন মাস্ক দেওয়ার পরও মানুষটা কেমন ছটফট করছে। আমার দিকে দৃষ্টি পড়তেই চোখের কার্নিশ বেয়ে জল গড়াতে লাগল। হাসপাতালে পৌঁছাতে মাকে আইসিইউতে শিফট করা হলো। অনুভূতিশূন্য হয়ে করিডোরে বসে আছি।
না মুখ দিয়ে শব্দ বের করতে পারছি আর না একটু কাঁদতে পারছি। খেয়াল করলাম একে একে সবাই হাসপাতালের করিডোরে এসে উপস্থিত হচ্ছে। বাবা উনার জীর্ণশীর্ণ দেহটা নিয়ে আমার পাশে এসে বসলেন। আমার মাথাটা এলিয়ে দিলাম উনার কাঁধে। একটু মানসিক শান্তি দরকার। ইকরাকে মা সান্ত্বনা দিচ্ছে। মেয়েটা এক নাগারে কেঁদেই চলেছে। আরজার বাবা আরজাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 5 বাদে আমার সামনে ইরফান এসে দাঁড়াল। নিজের ফুটবল শরীরটা নিয়ে দাঁড়ালাম ওর সামনে। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে চর বসিয়ে দিলাম ওর গালে। আমার আকস্মিক কাণ্ডে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। এলোপাতাড়ি মারতে মারতে বললাম, আমি যে তোর সৎ বোন তা প্রমাণ করে দিলই তো? নাকি আমাকে পাষাণ মনে করিস যে আমার কোনো দয়া মায়া নেই? মানুষটা যেমনই হোক, সে আজ এতটা দিন ধরে সে মৃত্যুর সমান যন্ত্রণা ভোগ করছে, সেই খবরটা জানার অধিকার আমার নেই, তাই না? প্রমাণ হয়ে গেল তোরা কেউ আমাকে আপন মনে করিস না, সবাই পর ভাবিস, আমাকে সৎ বোনই ভাবিস। আমার পাগল আমি দেখে আরজার বাবা আরজাকে কোল থেকে নামিয়ে একটানে উনার বুকের সাথে আমাকে মিশিয়ে নিলেন। উনার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললাম, ওরা আমাকে কি মনে করে আরজার আব্বু? আমার মন নেই নাকি আমি পাষাণ? এই 2.5 বছরে ওরা কেউ কোনো দিন গিয়েছিল আমার অভিমান ভাঙতে, নাকি একদিন খোঁজ খবর নিয়েছে? ওরা কিভাবে পারল আমাকে কিছু না জানাতে? চোখের পানি মুছে বাবার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। খানিক বাদে ইকরা আমার পাশে বসে আমার হাত জড়িয়ে কাঁদতে লাগল। এর কিছু সময় পরই মেঝেতে বসে আমার কোলে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলতে লাগল। একজন নার্স এসে বললেন, আপনারা প্লিজ এখানে সিন ক্রিয়েট করবেন না, রোগীদের অসুবিধা হচ্ছে। ইরফানের যে গালে চড় দিয়েছি সে গালে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলাম। 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট। নরম স্বরে জিজ্ঞেস করলাম, কি থেকে কি হলো মায়ের, একটু বলবি? আমি ইরফানকে কোনো দিন কান্না করতে দেখিনি। মায়ের অসুস্থতায় ছেলেটা কেমন ভেঙে পড়েছে। ইরফান ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, বছর খানেক আগে থেকে মায়ের শ্বাসকষ্টের মাত্রাটা চরম পর্যায়ে আছে। মাঝে মাঝে ইনহেলার দিয়ে কাজ হতো না। চোখ মুখ উল্টে কেমন জানি করত। মাঝে মাঝে আবোল তাবোল কথা বলতো, আবার এমনি ঠিক হয়ে যেত। গত 15 থেকে 20 দিন আগে মাথার চুলগুলো টানতে থাকে। জিজ্ঞেস করাই বলে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, সহ্য ক্ষমতার বাইরে সেই যন্ত্রণা। পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারলাম মায়ের ব্রেইন টিউমার, যা একেবারে লাস্ট স্টেজে আছে। অপারেশন করলে বাঁচার চান্স 1%ও না। আমাকে এসব বললে কি খুব ক্ষতি হয়ে যেত? তোকে কি বলবো আপু, আমি নিজেই তো খবরটা হজম করতে পারছি। মায়ের ভেতরে এত বড় রোগ বাসা বেঁধেছে আমরা বুঝতেও পারলাম না। আমার মা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সন্তান হয়ে এসব দেখেও কিছু করতে পারছি না। এর থেকে ব্যর্থতা আর কি হতে পারে? রাত বাড়ার সাথে সাথে সবাই বলতে লাগলো মাকে, আরজাকে আর ইকরাকে নিয়ে বাসায় যেতে, ওদের কিছু খাইয়ে দিতে। আমি নাছোড়বান্দা বসে রইলাম। আমি এখান থেকে যাব না। আরজার আব্বু আমার পাশে বসে বললেন, তুমি বড় হয়ে যদি এমন পাগলামি করো তাহলে হবে? তুমি যদি ভেঙে পড়ো তো ওদেরকে সামলাবে? ইকরার মুখের দিকে তাকাও, মেয়েটা নাওয়া খাওয়া পর্যন্ত করেনি। আর আরজাও এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। এখানে তো আমরা আছি। অগত্যা ওদেরকে নিয়ে বাসায় এলাম। ইকরাকে জোর করে গোসল করিয়ে দিলাম। খাবারের প্লেট নিয়ে বসতেই ও বলল, আপু জোর করিস না প্লিজ, আমার খাবার খাওয়ার একদম ইচ্ছে নেই। আরজা গুটি গুটি পায়ে আমাদের সামনে এসে দাঁড়াল। ইকরাকে উদ্দেশ্য করে বলল, বাবাই বলেতে তুমি নাকি আমাল খালামনি।
খালামনি তুমি এত বল মেয়ে হয়ে খাতত না কেন? আম্মু বলেতে জ্বালা খাবাল খায় না নত্ত করে তাদেরকে আল্লাহ ভালোবাতে না। তুমি না খেলে আলাদা মনি তোমাকে পিতি দিবে। ইকরা অশ্রুসিক্ত নয়নে ফিক করে হেসে দিল। ইকরাকে খাইয়ে বিছানা গোছানোর সময় বলল, আপু আমি তোর সাথে ঘুমাবো। তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার ভয় করছে একা একা। মা পাশের রুমে। আরজা হেলতে দুলতে এই রুমে এসে আমাদের দুইজনকে শুয়ে থাকতে দেখে বলে, খালামনি তুমিও আমাল আল বাবাই এল আম্মুকে জ্বলিয়ে দলে ঘুমাবে? লজ্জায় আমি মাথা নিচু করে রাখলাম। মেয়ে আমার মানসম্মান রাখবে না। মুচকি হেসে ইকরা মাথা নেড়ে হ্যাঁ বলল। আরজা ঠোঁট উল্টে বলল, তাহল আমি কোথায় ঘুমাবো? ইকরা আরজার গাল টেনে বলল, পাকাবুড়ি তুই ওই পাশে ঘুমাবি আর আমি এই পাশে ঘুমাবো। ঠিক আছে? আরজা চোখ পিটপিট করে বলে। আত্মা তিকাতে। মাঝরাতে আরজার শরীরে কাঁথা নেই দেখে একটু নড়েচড়ে ওর কাঁথাটা দিতে ইকরা ঘুম ঘুম কণ্ঠে বলল, আপু নড়িস না প্লিজ একটু ঘুমোতে দে। তোর গা থেকে না কেমন একটা মামা গন্ধ আসছে। কথাটা কর্ণপাত হতেই থমকে গেলাম আমি। মায়ের অসুস্থতার দুদিন পার হয়ে গেল। অবস্থার কোনো উন্নতি নেই। নাস্তা বানাচ্ছি, হাসপাতালেও নিয়ে যেতে হবে। মোবাইলের রিংটোনের শব্দে দৌড়ে রুমে গেলাম। ইরফান ফোন করেছে। রিসিভ করতেই ইরফান বলল, মায়ের অবস্থা আগের থেকে অনেক ভালো। একটু পরেই মাকে কেবিনে শিফট করা হবে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ইরফানের ফোন কল পেয়ে। নাস্তাগুলো টিফিন বক্সে করে আমরা চললাম হাসপাতালের পথে। নাস্তা করার পর বাইরে সবাই বসে আছে। ডাক্তার ভেতরে মাকে দেখছে। একেবারে সুস্থ না হলেও মা এখন কিছুটা ভালো। 2 দিন অবজারভেশনে রাখার পর ডিসচার্জ করা হবে। সবার মুখ থেকে আতঙ্ক নামক কালো মেঘ একটু একটু করে সরে যাচ্ছে। যদিও ভয় একবারে যাবে না। মায়ের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখুন আপনারা নিশ্চয়ই রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে অবগত আছেন। রোগী যতদিন বেঁচে আছে ততদিন উনাকে কোনো রকম মেন্টাল প্রেশার দিবেন না। এখন উনি ঘুমোচ্ছে। বিকেলের দিকে ঘুম ভেঙে যাবে। তখন এক এক করে সবাই দেখা করবেন। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। ডাক্তার কিছুটা পথ চলে গিয়েও আবার ফিরে আসলেন। জিজ্ঞেস করলেন, এখানে ইনসু না ইনশিয়া কে? চট করে দাঁড়িয়ে বললাম, আমি ইনশিয়া। কেন কি হয়েছে? রোগী ঘুমানোর আগে আপনার সাথে দেখা করতে চেয়েছেন। এখন উনার ঘুমের প্রয়োজন বলে আমি দেইনি। বিকেলের দিকে আপনি প্লিজ সবার আগে উনার সাথে দেখা করবেন। আমি আচ্ছা বলতেই উনি চলে গেলেন। দীর্ঘশ্বাসে চারপাশ ভারী হতে লাগল। হাসপাতাল নামক স্থানটাই আতঙ্কের জায়গা। হাসপাতালেই কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। আবার কোনো ফুটফুটে শিশু সদ্য ভূমিষ্ঠ হয়। আবার কেউ কেউ আরোগ্য লাভ করে পরিবারের কাছে ফিরে যায়। বাবার নিকটে গিয়ে বললাম, এবার তুমি আর ইরফান বাসায় যাও। 2 দিনে তো চেহারার আরও করুণ অবস্থা করেছ। বাসায় গিয়ে গোসল দিয়ে কয়েক ঘন্টার জন্যে ঘুম দেও। তোমাদের দুজনের ঘুম দরকার। বিকেলে আবার এসো। আমরা এখানে আছি। আরজার বাবাকে উদ্দেশ্য করে বললাম, আরজার আব্বু এরা এভাবে যাবে না। আপনি দয়া করে এদের জোর করে নিয়ে যান না। সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। রৌদ্রের প্রখরতা ধীরে ধীরে শিথিল হচ্ছে। আরজার দাদুকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ইকরা কেবিনের ওয়াশরুমে। আমি মায়ের হাতে আমার কপাল ঠেকিয়ে বসে আছে।
মায়ের অন্য হাতে ক্যানুলা ফিট করা। অনুভব করলাম মায়ের হাত কিঞ্চিত নড়াচড়া করছে। তন্দ্রাভাব কেটে গেল আমার। মা পিটপিট করে তাকালো আমার দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। পরক্ষণেই মায়ের চোখ অশ্রুসিক্ত হতে লাগল। চোখের কার্নিশে থাকা জল মুছে দিলাম সযত্নে। ইকরা ওয়াশরুম থেকে বেরিয়ে মায়ের জ্ঞান ফিরতে দেখে দৌড়ে আসল। মা ফুটবল হাতে আমার হাত মুঠোবন্দি করতে চেয়েও ব্যর্থ হল। আমিই মায়ের হাত মুঠোয় নিলাম। মা ভাঙা ভাঙা গলায় বললেন, আমি তোর সাথে করা সকল অন্যায়ের শাস্তি পাচ্ছি রে মা। যখন মাথায় যন্ত্রণা হয় তখন ইচ্ছে করে কিছু একটা দিয়ে আমার মাথা দ্বিখণ্ডিত করে ফেলি। সহ্য হয় না, আমার একেবারেই সহ্য হয় না। এই পাপী মানুষটা যদি তোর কাছে তার করা অন্যায়ের জন্য ক্ষমা চায়, করবি তো ক্ষমা? জীবনমরণের সন্ধিক্ষণে আমার করা অন্যায়গুলো যে আমায় কুড়ে কুড়ে খায়। মায়ের কথাগুলো কাটার ন্যায় বুকে এসে বিঁধছে। ইকরা মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে ফুপিয়ে চলেছে। কোনো সন্তানই মায়ের শারীরিক যন্ত্রণার কথা শুনে সহ্য করতে পারবে না। মা আমার হাতটা আঁকড়ে ধরার চেষ্টা আবারও করে বলল, আমি যদি তোর কাছে কোনো আবদার করি রাখবি তো? আমি মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আমার ইরফানটার জন্য একটা লাল টুকটুকে বউ আর ইকরার জন্য একটা রাজপুত্র এনে দিবি? দুজনের একটা গতি দেখে আমি চোখ বুজলেও শান্তি পেতাম। ছেলে মেয়ে দুটো কেমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি জানি, আমি তোর সাথে যতই অন্যায় করি না কেন তুই কখনো আমার ছেলে মেয়েদের খারাপ চাইবি না। বলতে বলতে মায়ের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। ডাক্তারকে ডাকতে যাব তখনই ওই ডাক্তারটা এলো। মায়ের অবস্থা দেখে তাড়াতাড়ি করে কাছে আসলেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের না বলেছি উনাকে উত্তেজিত করবেন না। উনার অবস্থা সম্পর্কে তো আপনারা অবগত। তারপর কেন বোকার মতো কাজ করেন? আমরা তো মাকে। কথা সম্পূর্ণ করতে পারলাম না। উনি বললেন, আপনারা প্লিজ বাইরে যান, রোগীকে দেখতে দিন। এই কারণে বাড়ির লোক সহজে এলাও করি না। কেবিনের বাইরে মূর্তির ন্যায় বসে আছি। ইকরা হেঁচকি তুলে কেঁদে চলেছে। কিয়ৎকাল পরেই উপস্থিত হল বাবা, ইরফান আর আরজার বাবা। আরজার বাবা বলল, বেলা তো প্রায় শেষ হয়ে এলো, তোমাদের তো খাওয়া দাওয়া হলো না, চলো হাসপাতালের ক্যান্টিনে, কিছু খেয়ে নিবে। উনি সামনে এগিয়ে যেতেই বললাম, আমি ইকরার বিয়ে দিতে চাই, সাথে ইরফানেরও, একই সময়ে একই দিনে। তোমরা সম্মতি দিলেও বিয়ে দিব, না দিলেও দিব। আমার কথা শোনা মাত্রই সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। আরজার বাবা চাপা গলায় বললেন, তুমি কি পাগল হয়ে গেলে ইনশিয়া? তোমার মায়ের এই অবস্থায় তুমি বিয়ের কথা বলছো? মায়ের শেষ ইচ্ছে এটা। মৃত্যুপথযাত্রী মা যে তার সন্তানের সংসার দেখে যেতে চায়। মাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সিঁড়ি উঠানামা একেবারে নিষেধ। ড্রয়িং রুমের সাথে যে রুমটা গেস্ট রুম হিসেবে ছিল ওটাই এখন বাবা মায়ের রুম। আপাতত মা হুইলচেয়ারে বসে চলাচল করে। আমি কয়েকদিন এ বাড়িতে থাকব। মা আরজার বাবা ফিরে গেছে ওই বাসায়। রাতের খাবার শেষ করে সবকিছু গুছিয়ে নিলাম। আরজাকে ঘুম পাড়িয়ে ইকরার পাশে শুয়ে আমি ইরফানের সাথে কথা বলার উদ্দেশ্যে রুম থেকে বের হলাম। ইরফানের রুমে গিয়ে দেখি ও নেই। গুটি গুটি পায়ে পা বাড়ালাম ছাদের উদ্দেশ্যে। রাতের হিমেল হাওয়ায় একটা সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ইরফান। একমনে আকাশ দেখে চলেছে। ওর কাঁধে হাত রাখলাম, কিন্তু কোনো ভাবান্তর হল না ইরফানের। ওর নাম ধরে ডাকতেই ও বলল, কিছু বলবি আপু? হাবিবার বাবার ফোন নাম্বারটা দে, ওনার সাথে তোদের বিয়ে নিয়ে কথা বলবো, প্রস্তাব পাঠাবো।
হাবিবার সাথে আমার আর কোনো কিছুই নেই আপু, সব শেষ হয়ে গেছে। আমি চমকায়িত কণ্ঠে বললাম, মানে? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ মাসখানেকের মতো ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। মায়ের অসুস্থতা, তার উপর ও ফোন করে বলল ওকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। আবার বাবার দেওয়া ব্যবসার দায়িত্ব। আমি তো কিছুই বুঝি না আপু। নিজের পড়াশোনা কোনো রকম চালিয়ে নিচ্ছি। কি করব না করব বুঝতে পারছিলাম না। এতটা মানসিক চাপ আমি আর নিতে পারছিলাম না। নিজেকে রিমোট নিয়ন্ত্রিত রোবট মনে হচ্ছিল। তাই ওকে বলেছি, আমি তাকে ভালোবাসি না, বিয়ে করতে পারবো না। রাগ করে ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। ইরফানের কথা শুনে আমি যেন বাকশূন্য হয়ে গেলাম। কতটা মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছে ছেলেটা। ও কাঁপা কাঁপা গলায় বলল, আমি হাবিবাকে প্রচণ্ড ভালোবাসি আপু। তুই ওকে আমার করে দিবি? মায়ের অসুস্থতা, তার উপর ওর শূন্যতা আমি ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে আপু। জীবন্ত লাশে পরিণত করছে আমাকে। আমাকে বাঁচা আপু, আমাকে বাঁচা। ওর মুড ঠিক করার জন্য বললাম, আমার ভাইটার বয়স জানি কত? কয়দিন পর 23 হবে। আমার ছোট ভাইটা ভালোবাসার গভীরতা বুঝে বাব্বা। আমার ভাই বিয়েও করবে কয়দিন পর, বাবাও হয়ে যাবে। তারপর বাবা ছেলে একসাথে পড়াশোনা করবে। দে দে হাবিবার নাম্বারটা আগে দে। ইরফান আতঙ্কিত হয়ে বলল, আপু ওর যদি বিয়ে হয়ে যায়? আমি ওকে ছাড়া থাকব কিভাবে আপু? আমার ভাইয়ের সুখের জন্য দরকার পড়লে ওর স্বামীর ঘর থেকে নিয়ে আসব। হাবিবার নাম্বারটা ডায়াল করতেই বুকটা দুরুদুরু করতে লাগল। আসলেই যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তখন কি করব? পরপর দুবার রিং হওয়ার পরে কেউ ফোন রিসিভ করে মিষ্টি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে বললাম, আমি কি হাবিবার সাথে কথা বলছি? তৎক্ষণাৎ মেয়েটি জবাব দিল, জি আমি হাবিবা। আপনি কে বলছেন? আমি ইরফানের বড় বোন ইনশিয়া বলছিলাম। তারপর দুজনেই চুপ। ফোনের ওপাশ থেকে কিয়ৎকাল পরে ফুপানোর শব্দ পেলাম। মেয়েটা বলল, আপনার ভাই তো আমাকে অর্ধেক শেষ করেই দিয়েছে। বাকিটা শেষ করার জন্য কি আপনি ফোন দিয়েছেন? মেয়ে, তুমি কি আমার পাগল ভাইটার দায়িত্ব সারা জীবনের নিবে? আমার অসুস্থ মাকে নিজের মা বানাবে? আমার বৃদ্ধ বাবার 3 বেলা ঔষধ খাওয়ানোর দায়িত্ব নিবে? সর্বোপরি এই সংসারটাকে নিজের সংসার বানাবে? সংসারটা আগলে রাখার দায়িত্ব নিবে? কিন্তু আপনার ভাই যে আমাকে ভালোবাসে না। সে নিজের মুখে বলেছে। কে বলল ভালোবাসে না? পাগলাটে প্রেমিক যে তার প্রেমিকার সাথে কথা বলতে না পেরে মুমূর্ষু অবস্থায় আছে। আমি তোমাদের সম্পর্কের শুরু থেকে সব জানি। আমার বাচ্চা ভাইটা তোমায় কতটা ভালোবাসে কেউ না জানলেও আমি জানি। আমার মায়ের অসুস্থতার সম্পর্কে হয়তো তুমি অবগত নও। ইরফান মেন্টাল প্রেশার থেকে তোমাকে কথাগুলো বলেছে। আপু আন্টির কি হয়েছে? পরে তোমাকে সব বলবো। এখন তোমার বাবার নাম্বারটা দাও। জানেন আপু, আমাকে যখন পাত্রপক্ষ দেখতে এলো সেদিনই ওনারা কাবিন করতে চেয়েছিল। আমাকে আর পাত্রকে যখন কথা বলতে দেওয়া হলো, আমি শুধু ছেলেকে বলেছি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্যজনের সাথে কমিটেড। ওরা আমার বাবাকে আর আমাকে অপমান করে গেছে। আমার বাবা আমার সাথে কথা বলে না। আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। তুমি কি ইরফানের নাম বা ছবি তোমার পরিবারের কাউকে দেখিয়েছ? হাবিবা নাক টেনে জবাব দিল, না। তাহলে আর কিছু বলার দরকারও নেই। আমি ঘটকের মাধ্যমে তোমার পরিবারে প্রস্তাব দিব। তুমি বাবার বাধ্য মেয়ের মতো রাজি হয়ে যাবে। ঠিক আছে? এখন আমার ভাইয়ের নাম্বারটা আনব্লক করে কথা বলো। পরদিন বিকেলবেলা আরজার বাবা এলো।
চা দিতেই উনি সবাইকে বসতে বললেন। ইতস্ত করতে করতে বললেন, আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দিতেন। বাবা বললেন, এতে অনুমতি নেওয়ার কি আছে বাবা, বলে ফেলো। আসলে আপনারা তো ইকরার বিয়ের কথা ভাবছেন, আমার বসের ভাইয়ের জন্য পাত্রী দেখছেন। বসো, আমাকেও মেয়ে দেখতে বলেছেন। উনি মানুষটা একেবারে অমায়িক। ওনার ওয়াইফ আর একটা ছোট ছেলে। বাবা নেই ঘরে, বৃদ্ধ মা। আর বসের ভাই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে নিজের কোম্পানিতে কর্মচারীর মতো আছে। দুজনেরই কিন্তু সমান শেয়ার। সে নিজের কোম্পানিতে চাকরি করে, নিজের যোগ্যতা বিচার করতে চায়, নিজের অভিজ্ঞতা বাড়াতে চায়। যে ছেলের ভেতর এমন মনোভাব আছে, সেই ছেলে নিশ্চয়ই খারাপ হবে না। এখন আপনারা যদি অনুমতি দেন তো আমি কথা বলবো। এতক্ষণ এখানেই দাঁড়িয়ে কথা শুনছিল ইকরা। কথা শেষ হতেই দৌড় লাগালো রুমের দিকে। আমি ওর পিছু পিছু গিয়ে দেখতে পেলাম ইকরা উল্টো দিকে ঘুরে নীরবে কেঁদে চলেছে। কান্নার প্রকোপে কেঁপে কেঁপে উঠছে ওর শরীর। আমি ওর পিছু গিয়ে কাঁধ হাত রাখতেই আমার দিকে ফিরে জড়িয়ে ধরল আমাকে। পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তোর কোনো পছন্দ আছে ইকরা? কাউকে ভালোবাসিস? তোর পছন্দ থাকলে বল, তাহলে তোর ভাইয়াকে বলে দিব যাতে কথা আগায়। আমার কোনো পছন্দ নেই আপু। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি মাকে ছেড়ে কোথাও যাব না আপু। মাকে ফেলে কোথাও গেলে আমি একটা দিনও শান্তি পাব না। আমি বিয়ে করব না আপু। ইকরার চোখের পানি মুছে আলতো করে মুছে দিয়ে বললাম, পাগল মেয়ে বলে কি? সব মেয়েকেই বিয়ে করতে হয়। তপ্ত শ্বাস ফেলে আবারও বললাম, সেদিন মায়ের সব কথাই তো শুনলি। প্রত্যেক মাই মৃত্যুর আগে তার সন্তানের সুখের সংসার দেখতে চায়। তুই আর পাগলামি করিস না। মায়ের অবস্থাটা একবার চিন্তা কর। মাকে স্যুপ খাওয়াচ্ছি, বাবা খবর দেখছেন। মায়ের মুখে এক চামচ স্যুপ দিয়ে বাবাকে বললাম, বাবা কাল সকালে এক জায়গায় পাত্রী দেখতে যাব, তোমাকে আর তোমার জামাইকে নিয়ে। বাবা চ্যানেল পাল্টাতে পাল্টাতে বললেন, জামাই ওই ব্যাপারটা নিয়ে কিছু বলেছে তোকে? না বাবা, বলেছে রাতে জানাবে। নানু ভাই কোথায়? ইকরার সাথে ছাদে গেল একটু আগে। এই রোদের মধ্যে ছাদে? তোমার নাতনি জোর করে নিয়ে গেল। বলছিলাম কি, তোর শাশুড়ি তো ওই বাসায় একা, এখানে চলে আসতে বল। খাওয়ানো শেষ করে মায়ের মুখ মুছে দিয়ে বললাম, বলেছিলাম বাবা, মায়ের নাকি লজ্জা করে ছেলের শ্বশুরবাড়িতে এসে থাকতে। ধাত, এগুলো কোনো কথা? বেআইন কি আমার বাড়িতে সারা জীবনের মতো থাকবে নাকি? সমস্যা বলেই তো কয়েকদিন থাকবে বলেছিলাম বাবা, কিন্তু আমার কথা শুনলে তো। পরদিন সকালবেলা হাবিবার বাসার ড্রয়িং রুমে বসে আছি আমি, বাবা আর আরজার আব্বু। আমাদের সামনে হরেক রকমের নাস্তা। হাবিবার বাবাকে বললাম, আঙ্কেল যদি হাবিবাকে নিয়ে আসতেন তো ভালো ছিল। উনি নিজের চশমা ঠিক করতে করতে বললেন, তুমি কি আমার সাথে ফোনে কথা বলেছিলে মা? ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বললাম, জি আঙ্কেল। দেখাদেখির পার্ট চুকিয়ে উনাদের উদ্দেশ্যে বললাম, বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল পাত্রী পছন্দ করার জন্য। আলহামদুলিল্লাহ, পাত্রী আমার পছন্দ হয়েছে। এখন সামনের দিকের কথাবার্তা এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। বড়দের কথার মাঝখানে আমার আর কোনো কথা নেই। বাবা হাবিবার বাবাকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, আমার মেয়ে যেহেতু আপনার মেয়েকে নিজের ভাইয়ের বউ বানানোর জন্য পছন্দ করেছে, এখানে আমার আর কিছু বলার নেই। আমার মেয়ের পছন্দের উপর আমার পুরো ভরসা আছে।
এখন যদি আপনারা আমাদের সম্পর্কে আর আমার ছেলের সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে চান তো নিতে পারেন। হাবিবার বাবা আমার বাবার দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব একমাত্র মেয়ে আমার, আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিন পরে ফোন করে আপনাকে জানাবো। বাড়িতে আসার পরই বাবা আরজার আব্বুকে জিজ্ঞেস করল ইকরার বিয়ের ব্যাপারটা নিয়ে। আরজার আব্বু বললেন, আমি উনাদের ইকরার কথা বলেছি, ছবিও দেখিয়েছি, এখন উনারা ইকরাকে সামনাসামনি দেখতে চাইছে। বাবা, আমি আপনাদের না জানিয়ে উনাদের বলেছি আমরা কোনো রেস্টুরেন্টে মিট করব। আসলে মায়ের এই অবস্থায় বাড়িতে বাড়াবাড়ি করতে চাইছিলাম না। না, ঠিকই আছে, বাড়িতে দেখাদেখির ব্যবস্থা করলে এসব ঝামেলা। আমি বুড়ো মানুষ, আমাকে আর এসবের মধ্যে টেনো না। তোমরাই ইকরাকে নিয়ে চলে যেও। আমি বাবাকে বললাম, আমরা কেমনে কি বাবা? আমরা বড়জোর পছন্দ করতে পারব। তুমি অভিজ্ঞ মানুষ, আমি বাহিরটা বিবেচনা করব আর তুমি ভেতরটা বিবেচনা করবে। আমার কথা শুনে বাবা বললেন, আমি সোলাইমানকে এই কয়েকদিনে যতটুকু দেখেছি বা চিনেছি ওর মতো মানুষ হয় না। তোদের বিয়ের দিনের কয়েকটা কথা বলেই সে আমার মনে জায়গা করে নিয়েছে। সে নিশ্চয়ই আমার মেয়ের জন্য খারাপ কাউকে পছন্দ করবে না। তোরাই জামা, বুড়ো মানুষটাকে আর টানাটানি করিস না। এরপরেও ইকরার কপালে দুঃখ থাকে তো বুঝে নেব মেয়েটার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। কথা বলার মাঝখানেই আরজা বাবাই বলে চিৎকার করে ওর বাবার কোলে গিয়ে উঠল। অভিমানের স্বরে বলল, বাবাই আম্মু আল আমাল কাতে আসে না, খালামনীল কাতে দিয়ে কোথায় জানি দেয়, তাই আমি আম্মুল সাথে লাগ কলেতি, আম্মুল সাথে আলি। মেয়েকে বুকের সাথে মিশিয়ে ওর বাবা বলল, আম্মু তো কয়েকটা দিন বেশি ব্যস্ত তাই এমন হচ্ছে মা, আরও কয়েকটা দিন যাক তাহলে আবার তোমার সাথে খেলবে। তাহলে তুমি আম্মুকে বলে দাও আমি হাতের আঙুল গুনার ভান ধরে 1টা 2টা 3টা নানা তারতা তককেত খাব। উনি অবাক হওয়ার ভান ধরে বলল, 4টা? আরজা ঠোঁট উল্টে বলল, হুম তারতা। ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। মায়ের অসুস্থতা, তার উপর আবার বিয়ের কারসাজি। আরজা বাবা অফিস থেকে 2 দিন পর পর ছুটি নিচ্ছে। সেজন্য সেই দিন সন্ধ্যায় আমরা ইকরাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। আমি, ইকরা আর আরজার বাবা। ওই তরফ থেকে পাত্র, পাত্রের ভাই আর ভাবি। মোটামুটি কথাবার্তা বলার পর আরজার আব্বু বললেন, বলছিলাম কি স্যার, আপনাদের যদি আমার শালিকাকে পছন্দ হয় তাহলে বাকি খোঁজ খবর নিয়ে খুব দ্রুত জানালে ভালো হয়। বিয়েশাদির ব্যাপারটা আমরা খুব দ্রুতই সামাল দিতে চাচ্ছি। আপনি তো মোটামুটি সবই জানেন। লোকটা আরজার বাবাকে বললেন, সোলাইমান সাহেব, এখানে এসেও কি স্যার বলবেন? আমরা কিন্তু এখন অফিসের বাইরে আনঅফিসিয়াল কাজে এসেছি। বলেই হাসতে লাগলেন। উনার স্ত্রী বললেন, এত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারটা এগোতে চাচ্ছেন, কোনো কি সমস্যা? উনার দিকে তাকিয়ে আমি বললাম, আমার মায়ের ব্রেইন টিউমার, একেবারে লাস্ট স্টেজ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। মায়ের শেষ ইচ্ছে ছেলের বউ আর মেয়ে সংসার দেখে। কান্নার জন্য আর বাকি কথা শেষ করতে পারলাম না। ইকরা আমার হাত খামচে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগল। ওই মহিলা বললেন, সরি রে বোন, আমি জানতাম না। পাত্রকে উদ্দেশ্য করে বললেন, ফাইয়াদ বিয়ে কিন্তু তুমি করবে। তোমার পছন্দ হয়েছে কিনা এখানেই বলো যাও। সবই শুনলে, সবকিছু এখানেই কাটছাট করে যাও। পজিটিভ হলে পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ। পরে উনারা আমাদের আশায় বসে থাকা লাগবে না। তোমার ভাইয়ার কথা জানি না, তবে আমার বেশ পছন্দ হয়েছে। লোকটা বললেন,
আমারও পছন্দ হয়েছে। এবার তোর মন্তব্য বল ফাইয়াদ। ছেলেটা ইকরার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, তোমাদের কথার উপর দিয়ে আজ পর্যন্ত আমি কোনো কথা বলেছি? তোমরা যা বলবে তাই। আরজার বাবা বললেন, তাহলে আপনারা আরো খোঁজ খবর নিন। আজ তাহলে উঠি। রেস্টুরেন্ট থেকে ফিরে ফ্রেশ হয়ে আরজাকে কোলে নিয়ে বসে আছি। আসলেই কয়েকদিন যাবৎ মেয়েটাকে একদম সময় দেওয়া হয় না। ইরফান রুমে এসে ওর মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। চোখের ইশারায় বলল কথা বলার জন্য। ওর হাত থেকে মোবাইলটা নিয়ে হ্যালো বলতেই হাবিবা বলল, আপু, আপু, আপু। জানেন আপু বাবা কি বলেছে? বাবা বলেছে আমি যেন বাধ্য মেয়ের মতো এই বিয়েতে রাজি হয়ে যাই, আর যেন কোনো বাড়াবাড়ি না করি। মুচকি হাসলাম আমি। বললাম, এবার খুশি তো? খুব খুশি। এখনই বোধ হয় বাবা আপনার বাবার সাথে কথা বলবে। ইরফানের হাতে মোবাইল দিয়ে আমি চললাম বাবার রুমের দিকে। আরজার বাবা ওয়াশরুমে। গিয়ে দেখি বাবা কথা বলছেন। যতদূর বুঝলাম নিশ্চয়ই হাবিবার বাবা। চুপচাপ উনাদের কথা শুনছি। বুঝলাম হাবিবার বাবাও তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করতে চাইছে। মা বিছানায় শুয়ে সব শুনছে। মায়ের সামনে গিয়ে পাত্র আর পাত্রীর ছবি দেখালাম। ছবি দুটো হাতে নিয়ে মা কেঁদে দিল। চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আজ দুজনের বিয়ে। একজন বাড়ি থেকে বিদায় নিবে, আরেকজন নতুন বউ নিয়ে প্রবেশ করবে। সব আয়োজন কমিউনিটি সেন্টারে করা হয়েছে। শাশুড়ি মা আর মা একসাথে বসে আছে। আমি সবকিছু তদারকি করছি আর আমার পিছু পিছু আরজা ঘুরছে। সবাই ব্যস্ত। বিদায়ের সময় ইকরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ওর এক কথাও যাবে না। হুইলচেয়ারে বসে মাও কাঁদছে। ইকরাকে কোনো মতে নিজের থেকে ছাড়িয়ে ভাবির হাতে ওর হাত দিয়ে বললাম, ভাবি আমার বোনটা ছোট, সংসার সম্পর্কে ধারণা নেই, নিজের মতো করে গড়ে নিয়েন। ও কোনো ভুল করলে ছোট বোন মনে করে দাস শুধরে দিয়েন। আন্টিকে বললাম, আন্টি আমার বোনটাকে নিজের মেয়ের মতো আদর আর শাসন করবেন। আমার মায়ের পরে আপনিই কিন্তু ওর আরেক মা। ইকরা ফুলে সজ্জিত গাড়িতে উঠতে গিয়েও মা বলে চিৎকার করে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মা ফুটবল হাতে ইকরা মুখ হাতে রাজলাই নিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। ইরফান বউ নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছে। বরণ করার পর হাবিবার হাত ধরে বললাম, এই পরিবারের মানুষগুলো থেকে শুরু করে ঘরের প্রতিটা কোনায় যা যা আছে সবকিছুর দায়িত্ব তোমার। আমার বৃদ্ধ মা বাপ দুইটাকে নিজের বাবা মা মনে করো, আর কিছু চাই না। আরজাকে ঘুম পাড়িয়ে নিচে এসে বসতেই বাবা বললেন আমাকে নাকি মা ডাকছে। ধীর পায়ে বাবার রুমে গেলাম। রুমে যেতেই মা চোখের ইশারায় কাছে ডাকলেন। আমার হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তোর কাছে সারা জীবনের মতো ঋণী হয়ে গেলাম। তোর সাথে এত কিছু করার পরও তুই আমার সকল আশা পূরণ করেছিস। আজ আমার সংসার পূর্ণ। এবার আমি সারা জীবনের চোখ বুঝলেও শান্তি। আমার ছেলে মেয়ে দুটোর ঠিকানা হয়েছে। আমার 3 ছেলেমেয়ের এখন ভরা সংসার। ড্রেসিং টেবিলের সামনে বসে অগোছালো চুলগুলো খোপা করছি। আমার পিছনে আরজার বাবা এসে দাঁড়াল। আয়নায় আমার প্রতিবিম্বের দিকে পলকহীন তাকিয়ে রইলেন। ভ্রু নাচিয়ে উনাকে বললাম, কিছু বলবেন মশাই? উনি আমার মাথাটা খানিক এলিয়ে নিজে নিচু হয়ে আমার কপালে উনার ঠোঁটের উষ্ণ পরশ দিলেন। আমার কাঁধে থুতনি ঠেকিয়ে বললেন, তুমি অনন্যময়ী ইনশিয়া। তোমার তুলনা হয় না। তোমাকে দেখলে অবাকের পরে অবাক হই। আগের সবকিছু ভুলে কি সুন্দর সব সামলে নিলে। শয্যাশায়ী মায়ের ইচ্ছেও পূরণ করলে। বিশ্বাস করো আমি ছেলে হয়েও এত কিছু পারতাম না।
আসলে কি বলুন তো, মেয়েরা তরল পদার্থের ন্যায়। এদের যেই পাত্রে রাখা হয় ঠিক সেই পাত্রেরই আকার ধারণ। মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয়, সহ্য করতে হয়, তবেই না সে মেয়ে। ও বাড়ি থেকে চলে এসেছি আজ বেশ কিছুদিন হলো। আবার সেই আগের রুটিন, নিজের সংসার সামলানো, আরজার সাথে খুনসুটি, আরজার বাবার জন্য অপেক্ষা করা, এভাবেই দিন কেটে যাচ্ছে। আমার আরজাটাও একটু একটু করে বড় হচ্ছে। ঘুমিয়ে আছি, খুব ভোরে মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল আমার। আরজার বাবাও পিটপিট করে তাকিয়ে রইলেন। আমি ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলার সাথে সাথেই ওপাশ থেকে যা শুনলাম, আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগল। আমার কাঁপাকাঁপি দেখে তড়িঘড়ি করে আরজার বাবা উঠে বসল। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইনশিয়া, এমন করছো কেন? আমি কিছু বলার আগেই মোবাইল হাত থেকে ফেলে ঢলে পড়লাম আরজার বাবার বুকে। উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছি এ বাড়িতে। গেইটে প্রবেশ করা মাত্রই আমার সারা শরীরের শক্তি যেন ক্রমশ হ্রাস পেতে থাকল। পরিচিত অপরিচিত অনেক মুখ। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ড্রয়িং রুমে মায়ের নিথর প্রাণহীন দেহটা সাদা কাফনের কাপড়ে আবৃত। হাত পা আমার অসাড় হয়ে এলো, যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। এলোমেলো পায়ে হেঁটে বাবার সামনে গেলাম। বাবা মূর্তির ন্যায় মায়ের লাশটার দিকে তাকিয়ে আছে। বাবার কাছে গিয়ে বসলাম। বাবা শব্দ পেয়ে আমার দিকে তাকালেন, চোখে মুখে একরাশ অসহায়ত্ব। বাবা নির্লিপ্ততা কণ্ঠে আমাকে বললেন, তোর মা যে আমাকে একা ফেলে চলে গেল, দেখো না কিভাবে শুয়ে আছে। শেষবার যখন নিজেকে অসহায় মনে করেছিলাম তোর মাকে হারিয়ে, আজ আমি আবারও অসহায় হয়ে গেলাম, নিঃসঙ্গ হয়ে গেলাম আমি। সবাই আমাকে একা করে কেন চলে যায় বলতো? আমি কি এত বড় পাপী? বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে আসছে। অবাধ্য চোখের পানি কেমন গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বাবার বুকে মাথা রেখে বললাম, বিশ্বাস করো বাবা, আমি মায়ের এমন পরিণতি কখনো চাইনি। আমি সব সময় দোয়া করেছি মা যেন আগের মতো সুস্থ হয়ে যায়, আবার আগের মতো বকাবকি করুক। সম্পর্কটা যখন একটু একটু করে ঠিক হচ্ছিল, মা কেন ফেলে চলে গেল বাবা? সোফায় পাপেটের ন্যায় বসে আছে ইরফান। কোনো প্রতিক্রিয়াই নেই ওর। ইরফানকে দেখে মনে হচ্ছে হাতে গড়া কোনো মূর্তি। পাশে হাবিবা বসে আছে। বাবার বুক থেকে মাথা তুলে পা বাড়াতে ইকরা ও আম্মুগো বলেই মায়ের কাফনে মোড়ানো লাশটার কাছে সেই হুমড়ি খেয়ে পড়ল। মায়ের নিস্তেজ মুখখানা দেখেই মূর্ছা গেল ইকরা। বোনটা যে আমার বড্ড আবেগী আর ফুরবল চিত্তের। নিজের ভেতরের সকল কষ্টকে দূরে ঠেলে তড়িৎ গতিতে আগলে নিলাম বুকে। ওর যা মেঝেতে বসেই বললেন, আবারও জ্ঞান হারিয়েছে? খবরটা শোনার পর থেকে একটু পরপর জ্ঞান হারাচ্ছে। আমি তাড়াতাড়ি করে পানি আনছি। বার কয়েক চোখে মুখে পানির ছিটে দিতেই চোখ মেলে তাকালো। চোখ খুলে আমাকে দেখেই শক্ত করে ঝাপটে ধরল। বুকে মুখ গুজেই বলল, মা আমাদের সারা জীবনের মতো ফেলে চলে গেল আপু। আমার মাকে এনে দে না আপু, আমার মাকে এনে দে। আর কিচ্ছু চাই না আমি। যখন মালাকুল মৌত আমার মায়ের জান কবজ করছিল তখন নিশ্চয়ই মায়ের কষ্ট হচ্ছিল। ও আপু, মাকে এনে দে না। আমি কাকে মা বলে ডাকবো আপু? অনুভব করলাম কেউ একজন এসে আমার কাঁধে মাথা রাখল। আর চোখে দেখি ইরফান। আরজার বাবাকে ডেকে বললাম, আরজার আব্বু, আপনি আর ফাইয়াদ প্লিজ বাবার কাছে যান। আমার বাবা ওখানে একা। মাকে শেষ গোসল দেওয়া হয়েছে। পুরুষরা এখনই খাটিয়া নিয়ে যাবে জানাজার জন্য। ড্রয়িং রুমের মেঝেতে উন্মাদের মতো বসে আছি। ইকরার জায়ের বুকে মাথা রেখে বিড়বিড় করে যাচ্ছে,
খানিক বাদেই আরজার আব্বু এসে বলল, ইনশিয়া আর ইকরা মাকে এখনই নিয়ে যাওয়া হবে। জানাজার সময় হয়ে এসেছে। বিদ্যুতের গতিতে বসা থেকে উঠে বাইরে গেলাম। আরজার আব্বুর হাতটা ধরে বললাম, আরজার আব্বু, আমি শেষবারের মতো মায়ের কপালে একটা চুমু দেই। ইকরা পিছন থেকে বলল, ভাইয়া আমিও আমার মাকে শেষবারের মতো একটা চুমু দিব। উনি আমাদের দুজনের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করলেন। অতঃপর সবাইকে বললেন, আপনারা পুরুষ মানুষরা দয়া করে একটু দূরে যান, মায়ের খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে। আমি ধপ করে সেখানেই বসে পড়লাম। ইকরা মা বলে চিৎকার করে কাঁদছে। ইকরার চিৎকারে ভারী হয়ে আসছে চারপাশের পরিবেশ। খেয়াল করলাম আমার চারপাশ কেমন ঝাপসা হয়ে আসছে। মাথাটা কেমন ঘুরতে লাগল। লুটিয়ে পড়লাম সেখানেই। চোখ মেলে দেখি আরজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইকরা আমার হাতে কপাল ঠেকিয়ে ফুপিয়ে চলেছে। অশ্রুসিক্ত হল আমার চোখ। আধশোয়া হয়ে বসতেই ইকরা আমার পেটে মুখ গুজল। নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। আরজা আমার চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না কলে না আম্মু, তুমি আল খালামনি না আমাকে আম্মু বলো, তাহলে কাঁদো কেন? কান্নার মাত্রা যেন আরো কয়েকগুণ বেড়ে গেল। ড্রয়িং রুমে বসে আছেন সবাই। ইকরা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। অন্য পাশে আরজা চুপটি করে বসে আছে। যারা যারা আছেন সবাই যে যার মতো করে সান্ত্বনা দিয়ে যাচ্ছে আমাদের। দাফন কাজ শেষ করে পুরুষরা এক এক করে বাড়িতে আসছেন। ইরফান ড্রয়িং রুমে এসেই আমার পায়ের কাছে বসে পড়ল। আমার কোলে মাথা রাখল ওর। মিনিট পাঁচেক ওভাবেই থাকার পর মাথা তুলে তাকাল। চোখ দুইটা টকটকে লাল। এখনই ভারী বর্ষণ হবে। নিজের হাতের দিকে ইশারা করে বলল, জানিস আপু, এই দুইটা হাতে আমি মাকে ওই 3.5 হাত মাটির ঘরে রেখে এসেছি। আমার অবস্থাটা বোঝ আপু। আমি সারা জীবনের মতো ওই অন্ধকার কবরে রেখে এসেছি মাকে। ইচ্ছে করছিল মায়ের সাথে আমিও থেকে যাই। আমি আমার কলিজাটা সেখানে রেখে আসছি আপু। আমি আর কাকে মা ডাকবো আপু? আর যে চাইলেও মায়ের মুখটা দেখতে পারবো না। মায়ের কাছে আবদারের ঝুড়ি নিয়ে বসবো না। বাড়িটা যে প্রাণহীন হয়ে গেল আপু। জানিস আপু, 2 দিন আগে আমাকে ডেকে নিয়ে মা কি বলল? বলে, তোরা তোদের বড় বোনের অবাধ্য কখনো হবি না। আমি মারা গেলে মনে ওই তোদের আরেক মা। বিপদে সবাই তোদের ছেড়ে গেলেও ইনশিয়া কখনো যাবে না। ওর কথার অবাধ্য আর ওর সাথে কখনো বেইমানি করবি না। আপু, মা নিশ্চয়ই বুঝেছিল মা আর বাঁচবে না, তাই না? এখন থেকে মাকে ছাড়াই আমাদের বাঁচতে হবে, তাই না রে আপু? বাস্তবতা এত কঠিন কেন আপু? এই নির্মম সত্যগুলো মানতে এত কষ্ট কেন হয়? বাবা সামনে এসে দাঁড়ালেন আমাদের। চোখে বিষণ্ণতা আর ক্লান্তি, যেন এত বছরের ক্লান্তি আজ জেকে বসেছে। চোখ মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেছে। বাবাকে দেখা মাত্র 3 ভাই বোন বাবাকে একসাথে জড়িয়ে ধরলাম। নীরবে কেঁদে চলেছি আমরা। বাবা আমাদের সবাইকে আগলে ধরে বললেন, এই বুড়ো মানুষটার সকল সাহস আর শক্তি যে তোরা 3 ভাই বোন। এখন তোরাই যদি এভাবে ভেঙে পড়িস আমি নিজেকে সামলাবো কি করে? মা বাবার কাছ থেকে ছাড়িয়ে আনলেন আমাকে। চোখের পানি মুছে দিয়ে বলে, ওরা তো তোর থেকে ছোট। তুই বড় হয়ে এমন করলে ওদেরকে কে সামলাবে বল? ওরা তো তোর কাছে এসে আশ্রয় চাইবে। মারে আশ্রয়স্থলকে শক্তপোক্ত হতে হয়। সে নিজেই যদি ভেঙে পড়ে তো হয়। পরিচিত অপরিচিত মোটামুটি সবাই সন্ধ্যা নামার সাথে সাথে চলে গেছে। বাড়িতে শুধু 3 ভাইবোনের শ্বশুর বাড়ির লোক। উনারাও রাত পোহালে চলে যাবে। রাত বাড়ার সাথে সাথে মা আমাদের দুবোনের কাছে আসলেন। মাথায় হাত বুলিয়ে বললেন,
এভাবে মনমরা হয়ে বসে থাকলে কি তোদের মা ফিরে আসবে? আসবে না তো। সারাদিনে তো পেটে দানা পানি কিছুই পড়েনি। আয় কিছু একটা খেয়ে নিবি। মায়ের হাতটা ধরে বললাম। আমার গলা দিয়ে কিছু নামবে না মা। নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। আপনি প্লিজ সবকিছু সামলে নেন না। আমিও খাবো না আন্টি। মাকে উদ্দেশ্য করে ইকরা বলল। মা প্রস্থান করার সাথে সাথে ফাইয়াদ এসে দাঁড়ালো দরজায়। ইকরার চোখে চোখ পড়তেই ইকরা বলল, আজকের রাতটা আমি আপুর সাথে থাকি প্লিজ। তপ্ত শ্বাস ফেলল ফাইয়াদ। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ওকে বললাম, যেন আরজার বাবাকে এখানে আসতে বলে। মিনিটের মাথায় আরজার বাবা এসে হাজির হল। উনাকে বললাম, আমি আর ইকরা আজকের রাতটা একসাথে থাকব। আপনি কি বাবার সাথে থাকবেন? বাবা কিন্তু হুট করে অসুস্থ হয়ে যেতে পারে। উনি মাথা নেড়ে চলে গেলেন। মায়ের মৃত্যুর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও এখনো মৃত্যুর শোক রয়ে গিয়েছে। কোথাও আনন্দ নেই। সবকিছুতেই নিস্তব্ধতা। মায়ের হুইলচেয়ারটা আছে অথচ মা নেই। কি অদ্ভুত নিয়ম। মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারলাম না, এর মধ্যেই নতুন ঝড়ের আগমন ঘটল। সারারাত জ্বালিয়ে এখন আরজা ঘুমোচ্ছে। মা উনার রুমে বসে তজবি পড়ছেন। আরজার আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। আজ শুক্রবার বিধেও আরজার আব্বু বাসায় আছেন। রান্নাঘরে নাস্তা বানাচ্ছি আর মায়ের কথা ভাবছি। আজ কতদিন হয়ে গেল মা নেই। বাহ্যিক দৃষ্টিতে সবাই স্বাভাবিক থাকলে ভেতর ভেতর মায়ের জন্য হাহাকার আর মায়ের শূন্যতা। যে যায় সে আর ফিরে আসে না দুনিয়ায়। দুনিয়ার সবচেয়ে কঠিন সত্য হলো এটা। তপ্ত শ্বাস ফেলে ডিম পোচের জন্য ডিমটা কড়াইয়ে দিতেই কলিং বেলটা বেজে উঠল। আরজার বাবাকে ডেকে বললাম, আরজার আব্বু দেখেন তো সাত সকালে কে এলো। আমি কড়াইয়ে ডিম দিয়েছি। ওদিকে গেলে ডিমটা পুড়ে যাবে। ড্রয়িং রুম থেকে আরজার বাবার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। ইনশিয়া, গুরুত্বপূর্ণ একটা নিউজ পড়ছি। বিরক্ত করো না প্লিজ। তুমি কষ্ট করে এসে দেখে যাও কে এসেছে। অগত্যা চুলোর আঁচটা কমিয়ে আমি অগ্রসর হলাম দরজার দিকে। দরজা খুলে দেখতে পেলাম একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। উনাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করার পর জিজ্ঞেস করলাম, জি আপনাকে তো চিনলাম না। কাকে চাই? মহিলা চোখ মুখ শক্ত করে গম্ভীর গলায় বললেন, আপনি আমাকে চিনবেন না। সোলাইমানকে ডাকুন, সে আমাকে দেখলেই চিনবে। আরজার বাবার নাম। এই মহিলার মুখে চোখ মুখ কুঁচকে এলো আমার। ঘাড় বাঁকিয়ে আরজার বাবাকে বললাম, আরজার আব্বু, আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে। এদিকে আসুন তো। উনি বিরক্তিতে চ উচ্চারণ করলেন। খবরের কাগজ ভাঁজ করে বললেন, এই সাত সকালে আমার সাথে কে দেখা করতে আসবে? বলেই এগিয়ে এলেন দরজার দিকে। দরজার বাহিরে ওই মহিলাকে দেখেই চিৎকার করে বললেন, তুমি তুমি এখানে কি করছো? আর আমার ঠিকানা পেলে কোথায়? হুট করে আরজার বাবার এমন চিৎকার শুনে আমি ভয় পেয়ে গেলাম। উনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আরজার আব্বু কে এই মহিলা? উনি চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত চেপে বললেন, রিঙ্কি। নামটা কর্ণপাত হওয়া মাত্র দুকদম পিছিয়ে গেলাম আমি। কানে শুধু এই নামটাই বাজতে লাগল। আমার মাথা কেমন ভনভন করতে লাগল। এই মহিলা নিশ্চয়ই আমার আরজারকে নিতে এসেছে। না হলে এত বছর পরে ঠিকানা বের করে আসবে কেন? ইনশিয়া, চুলোয় কি বসিয়েছিস? পোড়া গন্ধ আসছে। রুম থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে এলেও আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আরজার বাবা দ্রুত গিয়ে চুলা বন্ধ করলেন। চুলা বন্ধ করে আবার দ্রুত ফিরে এলেন। তারপর ওই মহিলাকে জিজ্ঞেস করলেন,
কি চাই এখানে তোমার? কেন এসেছো এখানে? দরজার ওই পাশ থেকে মহিলা জবাব দিল, আমার সন্তান এখানে। সে আমার নারী ছেঁড়া ধন। আমি তার কাছে এসেছি তাকে নিয়ে যাব বলে। সাশ্রু নয়নে আরজার বাবার হাত খামচে ধরে বললাম, এই মহিলাকে এখান থেকে যেতে বলেন আরজার আব্বু। আমি আমার মেয়েকে কখনো এই মহিলার কাছে দিব না। এই মহিলাকে আমার মেয়ের কাছে আসতে দিবেন না বলে যেই না দরজা বন্ধ করতে যাব মহিলা তড়িৎ গতিতে ভেতরে ঢুকে পড়লেন। আরজার বাবা উচ্চস্বরে মাকে ডাকতে লাগলেন। আরজার বাবার চিৎকারে মা হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে আসলেন। কিছু বলতে নিবে তখনই সামনে দাঁড়িয়ে থাকা নারীটিকে দেখে মা বিস্মিত হলেন। রাগান্বিত স্বরে মা বললেন, এখানে কি করতে এসেছ? রিঙ্কি ভাবলেশহীনভাবে বললেন, আমি আমার মেয়েকে দেখতে এবং একেবারের জন্য নিয়ে যেতে এসেছি। এত সোজা? দেশে কি আইন বলে কিছু নেই? গম্ভীর গলায় বললেন মা, আমি সেই আইনের সাহায্যে আমার মেয়েকে নিয়ে যাব। সোফায় বসতে বসতে বলল রিঙ্কি। রিঙ্কির উপর থেকে দৃষ্টি সরিয়ে মা আমাকে বললেন, বাড়িতে মেহমান এসেছে, কোথায় আপ্যায়ন করবি তা না করে ফ্যাচফ্যাচ করে কাঁদছিস। যা অতিথি আপ্যায়ন কর। টলমলে চোখে মাকে বললাম, এই মহিলা আমার মেয়েকে নিয়ে যাবে মা। মা ধমকে বললেন, তোকে যা বললাম তাই কর। ড্রয়িং রুমে রিঙ্কির মা বাবা, ভাইমা, আমার বাবা আর ইরফান, আরজা দাদি আর বাবা বসে আছেন। আরজা আমার কোলে একেবারে গুটিসুটি হয়ে বসে আছে। পিনপতন নীরবতা বিরাজমান। গলা খাকারি দিয়ে মা বললেন, ভাই সাহেব, কয়েক বছর আগে আপনার মেয়ে আমাদের দুই পরিবারের সম্মান নিয়ে খেলেছে। তখন আমার ছেলেকে অপরাধী মনে হলেও কিন্তু মেইন কার্লোপ্রিট আপনার মেয়ে ছিল। এত বছরে নিশ্চয়ই সবকিছু খোলাসা হয়েছে। মায়ের কথা শুনে ভদ্রলোক মাথা নত করে ফেললেন। মা আবার দম নিয়ে বললেন, এমনকি চার দেয়ালের আড়ালে আপনার মেয়ে আমার নাতনিকে ভ্রূণ অবস্থায় শেষ করে ফেলার হুমকি দিয়েছিল সোলাইমানকে। তাহলে আজ কেন সেই সন্তানকে নিতে এসেছে? কোনো মুখে এলো? আবার আইনের ভয় দেখায়? বাড়ি বয়ে এসে এভাবে হেনস্থা করার জন্য কিন্তু আপনার মেয়েকে পুলিশে দিতে বাধ্য হব। লজ্জিত মুখশ্রী ভদ্রলোকের। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠলেন উনি, আর কত অপমানিত আর অসম্মানিত করবে বলতে পারো? তোমাকে জন্ম দেওয়া কি আমার অপরাধ ছিল? ওই নেশাখোরের পাল্লায় পড়ে নিজের জীবনটা একেবারে শেষ করলেই সাথে আমাদের জীবনটাকেও দুর্বিষহ করে তুলেছ। ওই বদমাইশের হাত থেকে বাঁচাতে তোমাকে সোনার টুকরো ছেলের সাথে বিয়ে দিলাম, যেন সবকিছু ভুলে সংসার করতে পারো। কিন্তু না, তুমি কি করলে? আবার সেই আগুনে ঝাঁপ দিল। এখন কেন আবার এই সুন্দর সংসারে নজর দিচ্ছ? ওই নেশাখোর ছেলে তোমায় রোজ নেশা করে এসে গায়ে হাত তুলে। এটা কার দোষে? তোমার ভাগের সম্পত্তি দেওয়ার জন্য পায়ে পড়লে, সেটাও দিলাম। আর কি চাও বলতে পারো? নেশাখোরকে ছেড়ে আবার আমার কাছে ফিরে এসেছ। সাদরে গ্রহণ করে নিলাম। সবটাই তুমি তোমার ইচ্ছে মতো করেছ এবং হয়েছেও। তাহলে এভাবে উনাদের কেন বিরক্ত করছো আর আমাকে অপমানিত করছো? রাগান্বিত গলায় ভদ্রলোকের ছেলে বললেন, তোমাকে সেদিন বলেছিলাম না একে মেরে ফেলো। এই মেয়ে যতদিন বেঁচে থাকবে আমাদের সম্মান নিয়ে খেলবে, শান্তিমতো বাঁচতে দিবে না। সে তার বাবার পা ধরে বলল, বাবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি আমার আগের সংসার আর মেয়েকে ফিরে পেতে চাই। ভদ্রলোক নিজের পা ছাড়িয়ে নিয়ে বললেন, এই ভুলটা তোমার আরও আগে বোঝা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। ভদ্রলোককে উদ্দেশ্য করে ইরফান বলল, আঙ্কেল। বাবা ইশারায় ইরফানকে চুপ থাকতে বলল।
ইরফান বাবাকে আশ্বস্ত করে উনাকে পুনশ্চ বলল, আঙ্কেল, আমার আপু শুধু আরজার মা হওয়ার জন্য সোলাইমান ভাইকে বিয়ে করেছে। এটার জন্য সমাজের নানা মানুষের নানা কথা শুনেছে। আপনি বিবেকবান মানুষ, আপনি নিশ্চয়ই বুঝবেন। আপনার মেয়েকে বুঝান আঙ্কেল। রিঙ্কির ভাই একটা তপ্ত শ্বাস ফেলে বললেন, আন্টি, আর যদি কখনো আমার বোন আপনাদেরকে বিরক্ত করার জন্য আসে তাহলে আমাদেরকে আর খবর দিবেন না, ডিরেক্ট পুলিশের হাতে তুলে দিবেন। বলেই উঠে দাঁড়ালেন উনারা। ভদ্রলোক আমার কাছে এলেন। উনাকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখেই আরজা আমার সাথে একেবারে মিশে রইল। আরজাকে কোলে নিতে চাইলেও নিতে পারল না। পরে উনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাবার অনেক ভাগ্য মা, তোমার মতো মেয়ে জন্ম দিয়েছেন। আমার মতো পোড়া কপাল যেন কোনো পিতার না হয়। বলেই সামনের দিকে উদ্যত হতেই আমি আরজাকে বললাম, আরজা, উনি তোমার নানু ভাই, ডাকো উনাকে। তুমি না আম্মুর সব কথা শুনো। আরজা ভীতসন্ত্রস্ত গলায় ডাকল, নানু ভাই। ভদ্রলোক আমার দিকে ফিরেই আরজাকে ছো মেরে আমার কোল থেকে নিয়ে গেল। নিজের বুকের সাথে মিশিয়ে রাখলেন। দরদর করে গাল বেয়ে চোখে পানি গড়িয়ে পড়ছে। পিছন থেকে এগিয়ে এলেন উনার স্ত্রীও। দুজনে সমান তালে আরজাকে আদর করতে লাগলেন। নিজের চোখের পানি মুছে বললেন, আমার মেয়েটা এমন সোনার সংসার পেয়েও নিজের দোষে হারিয়ে ফেলল। উনার ছেলে আর ছেলেও বউও কাছে আসলেন। আরজার কপালে চুমু দিয়ে দুটো চকচকে 1000 টাকার নোট দিলেন। আরজাকে বললেন, এই পুচকি, আমাকে একবার মামা বলে ডাকবি? আরজা আমার দিকে তাকালো। আমি মাথা নেড়ে সায় জানালাম। আরজা মামা বলে ডাকতেই উনার চোখও ছলছল করতে লাগল। উনি রিঙ্কির কাছে গিয়ে বললেন, শুধু তোর কারণে আজকে তোর মেয়েটার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। নিজের করা সকল পাপের শাস্তি ভোগ করছিস না? সামনে আরও করবি। নীরবে চোখের পানি ফেলছে রিঙ্কি। সবাই বেরিয়ে গেলেও শুধু আমাদের সামনে দাঁড়িয়ে রইল রিঙ্কি। অশ্রুসিক্ত নয়নে আরজার বাবাকে বলল, সোলাইমান, আমি যে নাই, তোমার মন কেমন করে না? আরজার বাবা রিঙ্কির দিকে তাকিয়ে বললেন, করে তো, খুব করে। মন কেমন করে? চকিত হলাম আমি। শুধু আমি না, ড্রয়িং রুমে যারা যারা আছেন সবাই বিস্মিত উনার কথা শুনে। আমি উনার দিকে পলকহীন তাকিয়ে রইলাম। তার মানে কি উনি এখনো রিঙ্কিকে ভালোবাসে? এখনো ভুলতে পারেননি? চলবে।